বীর মুক্তিযোদ্ধা ২১শে পদকপ্রাপ্ত কবি ও বর্ষিয়ান সাংবাদিক আল মোজাহিদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কবি আল মোজাহিদি ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাবিব আল মোজাহিদির বাবা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ৭১ টেলিভিশন পরিবার। পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা ১২টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সংকটাপন্ন অবস্থায় তাকে ক্রিসেন্ট হাসপাতাল থেকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের গুরুত্বপূর্ণ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাকভাবে কাজ করছিল না। প্রায় ২ সপ্তাহ যাবৎ কথা বলতে পারছিলেন না তিনি। প্রেম, জীবন ও মৃত্তিকা আল মুজাহিদির কবিতার মূল বিষয়। কবিতা, ছোট গল্প, উপন্যাস, অনুবাদ ও শিশু কিশোর মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা প্রায় ১০০। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২১শে পদক, জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসিমউদ্দিন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরেবাংলা সংসদ পুরস্কার, বাসাসব কাব্যরত্ন পদক সহ বহু পুরস্কার পেয়েছেন। দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা ২১শে পদকপ্রাপ্ত কবি ও বর্ষিয়ান সাংবাদিক আল মুজাহিদি আর নেই। রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, একটু জানাবেন তার দাফনের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি কন্টিনেন্টাল হাসপাতালে এবং আপনি যেমনটা বলছিলেন, দুপুর ১:৪০-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অশীতিপুর আল মুজাহিদিকে বলা হয় মৃত্তিকা ও কালের কবি। তিনি একই সঙ্গে কবি, একই সঙ্গে মুক্তিযোদ্ধা, একই সঙ্গে সাহিত্য সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য পত্রিকার তিনি সম্পাদনা করেছিলেন। সাহিত্য পাতার যে সম্পাদক হিসেবে তার সুনাম, সেটি ছাপিয়ে তিনি আসলে মূলত কবি। তাকে বলা হয় মৃত্তিকা ও কালের কবি। তিনি একই সঙ্গে তার প্রথম কাব্যগ্রন্থ হ্যামলকের পেয়ালা এবং তার কবিতায় যে দোতনা, সেটিকে বলা হয় তিনি রূপকের আশ্রয় নিতেন। তিনি একই সঙ্গে তিনি গ্রিক মিথোলজি এবং বাংলার যে লোকপুরাণ, তার মিথস্ক্রিয়া ঘটাতেন তার কবিতায়। এবং সেই কবি যখন মৃত্যুবরণ করেন, তখন আসলে একটা নীরবতা নেমে আসে। এবং এই মুহূর্তে যদি বলি যে কন্টিনেন্টাল হাসপাতালে নেমে এসেছে নীরবতা। তার পরিবারের সদস্যরা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন এবং গুণগ্রাহীরা আছেন। এবং তিনি একই সঙ্গে মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের চেতনায় তিনি নিজেকে ঋদ্ধ করেছেন এবং তিনি ছয়বার কারাবরণ করেছেন। এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তিনি একই সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং তারপর বাঙালি যে জাতীয়তাবাদ, তার আসলে তিনি অনেকটুকু প্রথিত ছিলেন। এবং তার কথা যদি বলতে হয়, সেই কথা আসলে ফুরাবে না। আজ প্রয়াণের দিনে অশীতিপর এই কবি আল মুজাহিদির, আপনি জানতে চেয়েছেন শেষ যাত্রা, অর্থাৎ তিনি কোথায় সমাহিত হবেন। এ বিষয়ে সিদ্ধান্ত এখনও আমরা নিশ্চিত করে জানিনি, তবে আগামীকাল সেটি হবে, এটি জানা গেছে। যদিও বলা হচ্ছে বেশ কিছু সম্ভাবনার কথা, এবং আগামীকাল তাকে জাতীয় প্রেস ক্লাবে তাকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার আগে আজকে প্রথম নামাজে জানাজাটা অনুষ্ঠিত হবে। সেটি হয়তো তার উত্তরার বাসায় হতে পারে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদও হতে পারে। সে বিষয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিশ্চিত হয়নি। কিন্তু আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে, এবং তারপর বুদ্ধিজীবী কবরস্থানে হয়তো তাকে দাফন করা হবে। কিন্তু এ বিষয়গুলো আমরা হয়তো পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চিতভাবে জানাবো। কিন্তু এই মুহূর্তে একটি খবর, আল মুজাহিদি নেই। তিশা। পার্থ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যেমনটি জানেন, বীর মুক্তিযোদ্ধা ও ২১শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি ইন্তেকাল করেছেন, এবং তার এই নিয়ে পরবর্তী কার্যক্রম জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা নিয়ে নতুন করে ৪ জনকে শুক্রবার ভোরে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এছাড়া লালমনিরহাট সীমান্তে ৩ জন এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৫ জন শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে ৪ জনকে অবস্থান করতে দেখেন এলাকাবাসী। এ সময় বিজিবি সদস্যরা পুশিন ঠেকাতে সতর্ক অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই ৪ জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশে ঠেলে দেওয়াদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তাদের পরিচয় বা জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় আছেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি। 4 জনা পুশ ব্যাক দিছে বিএসএফ এবং আমাদের বিজিবি ভাইরা ওই যে পাকুড় গাছ নিচে থেকে ওদের রুখে দেয়, ওরা পরে চলে যায়। আমরা বিশেষ করে এখানে কঠোর পাহারায় আছি এবং আমরা চেষ্টা করছি তারা যেন আমাদের বাংলাদেশের ভিতরে ভিতরে প্রবেশ না করতে পারে। বিজিবি সদস্যরা আপনার দিনে রাতে সবসময় এখানে টহল দিচ্ছে, সবসময় এখানে আসে। ওরা চেষ্টা করছে যাতে ওরা এদিকে পুশিং করতে না পারে। ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পুশিন ঠেকাতে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ দিন ধরে অবস্থান করছে ২ পুরুষ। তবে সেখানে একই সঙ্গে অবস্থান নেয়া বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি ও তাদের ২ সন্তানকে দেখা যাচ্ছে না। ১৪ই জুন তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদিকে রৌমারী উপজেলার ইসলামারী সীমান্ত এলাকার শূন্যরেখাতে গেল ৬ দিন ধরে ৩ পুরুষ অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। লালমনিরহাটের পাটগ্রাম কালীরহাট সীমান্তে মেইন পিলারের কাছে শুক্রবার রাত ২টায় সীমান্তের সার্চ লাইট নিভিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। হাসিবা আলী বর্ণা, ৭১। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তারা ঢুকতে পারেনি। এ নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্ত পরিস্থিতি এখন কেমন রয়েছে? পুশিন করতে চাওয়া যে ব্যক্তিরা তাদের অবস্থানই বা এখন কোথায়? পাশাপাশি জানাবেন বিজিবি ও স্থানীয়রা এ নিয়ে কি বলছেন। আমি রয়েছি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া যে সীমান্তে রয়েছে ১১৬ নম্বর প্লট, সেখানেই রয়েছি। আপনি জানেন আজ শুক্রবার ভোরে মেহেরপুর এই খালপাড়া সীমান্ত ১১৬ নম্বর প্লট দিয়ে ৪ জনকে ভারতীয় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলে দেওয়ার পরে তারা গ্রামে ঢুকে এবং চলাফেরা তাদের গতি এবং চলাফেরা অসঙ্গতি দেখে এলাকাবাসী এবং বিজেপি সন্দেহ করে এবং তাদেরকে আবার শূন্যরেখায় বিজেপি এবং গ্রামবাসী তাদেরকে পাঠায় দেয়। সেখান থেকে তারা এখন কি অবস্থায় কোথায় আছে এই বিষয়ে কিন্তু বিজেপি এবং গ্রামবাসী কিন্তু কিছু বলতে পারছেন। তবে আমি বিজেপির সাথে কথা বলছি, বিজেপি যে বিষয়টি বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন কোনোভাবেই কিন্তু বিজেপি এটা মানবে না, যার কারণে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলো। আপনি জানেন মেহেরপুরে ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে বিজেপি গ্রামবাসী এলাকাবাসী তারা কিন্তু দিন রাত ২৪ ঘন্টায় কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে। তারা সতর্ক অবস্থায় থাকার কারণে এর আগে জানেন যে মেহেরপুর বাংলা উপজেলা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিন করা হয়। এই ৬ জন পুশিন নেওয়ার পর থেকে বিজেপি আরো সতর্ক অবস্থায় রয়েছে। বিজেপি যে বিষয়টি বলছে কোনো অবৈধ পুশিন বা অবৈধ প্রবেশ তারা মেনে নেবেন না, যার কারণে গ্রামবাসীকে তারা সচেতন করছেন, হ্যান্ড মাইক ব্যবহার করে তাদেরকে বলছেন। পাশাপাশি গ্রামবাসী কিন্তু সচেতন রয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি, এলাকাবাসী যে বিষয়টি বলছে যে কোনোভাবেই অবৈধ বা অনুপ্রবেশ তারা মানবেন না। কারণ হচ্ছে যে তারা কি উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করছে এটা কিন্তু তাদের জানা নাই, যার কারণে তারা বলছেন যে আন্তর্জাতিক আইন যদি থেকে থাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেই আইনের মাধ্যমে তারা বাংলাদেশে তাদেরকে পাঠাক, তাহলে একটা সুষ্ঠু সমাধান আসতে পারে। কিন্তু কোনো অবৈধ পুশিন বা অবৈধ প্রবেশ এটা কিন্তু কোনো সমাধান হতে পারে না। তিশা। আসিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, মেহেরপুর থেকে পুশিনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর সীমান্তে
পুশিন বাণিজ্যের বিষয়টি প্রকাশ্য হয়েছে। সামনে এসেছে দালাল চক্রের তথ্য। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে এলাকার কিছু লোকের সহায়তায় বিএসএফ বাংলাদেশে মানুষ ঠেলে দিচ্ছে। বিজিবি ও পুলিশ পুশিন নিয়ে এই অবৈধ লেনদেনের তথ্য স্বীকার করেছে। একেএস রুকনের তথ্য ছবিতে প্রতিবেদন। আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে ভারত রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা চালাচ্ছে। আর অভিযোগ উঠেছে সীমান্তের পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে মাথাপিছু 10,000 টাকার বিনিময়ে পুশিন করছে বিএসএফ। গেল 15 জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এমন তথ্যই উঠে এসেছে। বিএসএফ এর সাথে যোগ সাজসে এদেশের কিছু দেশীয় চক্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভনে তারা ঘোষিত হয়ে এই বাংলাদেশের এই পুশিনকে সাহায্য করার চেষ্টা করছে। পুশিং এর সাথে জড়িত যারা বিএসএফ কে সহায়তা করছে এবং বাংলাদেশে যাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের শাস্তির আওতায় কামনা করছি। সীমান্তে বিএসএফ এর সহায়তায় নিজেদের নৌকায় করে পুশিনের চেষ্টা করে দালাল চক্র। এরই মধ্যে আটক 7 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে বিজিবি। সীমান্তে পুশিনের জন্য চোরা কারবারেরাই দায়ী। এই অবস্থাটা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। সচেতন মহলের দাবি, সীমান্তবাসীকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। চোরা কারবারিদেরকে এইভাবে তাদেরকে উৎসাহিত করে যে তোমরা চোরা কারবারি করো, আর পাশাপাশি তোমাদের লোকদেরকে এদেশের লোককে নিয়ে যাও। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালালদের বিষয়ে তারা আগে থেকেই জানেন। এ ব্যাপারে তারা সবসময়ই সজাগ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে বিএসএফ যাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করছে তাদেরকে সহযোগিতা অপরাধ। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা রুখে দিতে দিনরাত কাজ করছেন তারা। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি। সীমান্তে পুশিন বন্ধে উদ্যোগ নেবে দুই দেশ, এমনটি চাওয়া সাধারণ মানুষের। হাসিবা আলী বর্ণা, 71। দেশে একদলীয় শাসন কায়েম করা হচ্ছে। একদিন সরকার নিজের ভুল বুঝতে পেরে ঠিক পথে আসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বেলা 12টায় শহরের মাজদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেছেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে অবাধে চলছে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখল বাণিজ্য। পরে তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মাওলানা আব্দুর জব্বারকে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেন। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি। এরপরে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলো বাস্তবায়ন করতে হবে। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকটে আছে রোগীরা। পর্যাপ্ত ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনরা ভোগান্তির মুখে পড়েছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী সমস্যার সমাধানে 72 ঘন্টার আলটিমেটাম দিলেও দৃশ্যমান উন্নতি হয়নি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল ঘিরে জনদুর্ভোগ থামছে না। হাসপাতালে এখন পানি সংকট প্রকট। রোগী ও স্বজনরা জানান, তাদের বাইরে থেকে খাবার পানি কিনতে হচ্ছে। এতে অতিরিক্ত ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। তাদের অভিযোগ, সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী 72 ঘন্টার আলটিমেটাম দিলেও কর্তৃপক্ষ তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। রোগী যেন ওয়াশরুমে যাবে সে পানিটা নাই, খাবার পানি আনতে হচ্ছে হয়তো আমাদের সিটি কর্পোরেশন থেকে, না হলে হচ্ছে মসজিদ থেকে আনতে হচ্ছে। বাথরুমে সিটকারি নাই, বাথরুমে নাই, এই দেন শরীরে তো গন্ধ ছিটে আছে, একটু গোসল করতে পারি না। পানি গেঞ্জি নাই, সে পানি বাইতে না খাইতেছি। আমাদের কষ্টই করতেই হবে। আবার এই যে তরকারি আপনার খাওয়ার মতো না, একবারে মনে করেন শুধু পানি দিয়ে তরকারিটা রান্না করে নিয়ে আসা, লবণ না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালের সেবার মান উন্নত হওয়া জরুরি।
এই সম্পদটাকে আমাদের রক্ষা করতে হবে, এইটা যাতে উত্তম ব্যবহার হয় সেই ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এবং এখানে একটা বিষয় আসছে যে নিরাপত্তার যে ঘাটতি, সেটাকেও আমরা অচিরেই সেই নিরাপত্তার ঘাটতিটা পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিষয়ে জেলা প্রশাসক বলেন, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। রোগীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে পানির সমস্যা আছে এবং আমরা পেয়েছি আসলে পানির সমস্যা আছে। তো এটা নিয়ে ইতিমধ্যে আমি পিডব্লিউডি এক্সএন মহোদয়কে আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এটা তারা কথা দিয়েছেন যে আজকের মধ্যে এটা সমাধান করার চেষ্টা করবেন। আর সিভিল সার্জন জানান, হাসপাতালের অচল পানির ফিল্টারগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। দুই পাশের যে পানির যে পাম্পটা, যেটাতে পানি সরবরাহ হয়, ট্যাঙ্ক, ওভারহেড ট্যাঙ্কের হাইটের তারতম্যের কারণে বাম পাশের পাম্পটি আগে ভরে যায় এবং ওইটা দ্বিতীয়টা ভরতে ভরতে এটাতে পানি পড়তে থাকে। এটা একটা লেভেলিং এর সমস্যা হয়ে যায়, যে এটার পানি শেষ হওয়ার আগে ওটার পানি ভরে যায়, এরকম একটা বিষয় ছিল। আমরা এটা চিঠি লিখেছি, এটা পিডব্লিউডি সমাধান করবে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। শান্ত ইসলাম, ৭১। চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সাজিনাস হাসপাতালের চিকিৎসকদের গাফিলতি ও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে জন্মের মাত্র ৯ দিনের মাথায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে শিশুটির মা বাদী হয়ে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক ও ৭ চিকিৎসক সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাবন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। জন্মের আগেই বাচ্চার জন্য নতুন কাপড় কিনে রেখেছিল মা। সেই কাপড় আর তাকে পরাতে পারেননি। কান্না ভেজা চোখে সন্তানের কাপড়গুলো দেখছিলেন মা আমাতুল মাকনুন ও বাবা মোহাম্মদ ইফতেখার হোসেন। পরিবারের অভিযোগ, ২৫শে মে জন্ম নেওয়া তাদের শিশুপুত্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নগরীর সাজিনাস হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। একসময় শিশুটির বাম হাতে জটিলতা দেখা দেয় এবং এক পর্যায়ে তা গ্যাংগ্রিনে আক্রান্ত হয়। ডাক্তার আনোয়ার কিন্তু ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন নাই। আমাদেরকে প্রত্যেক দিন ব্রিফিং করলেও আমার বাচ্চার উন্নতি অবনতি সম্পর্কে উনি আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে কখনোই বলেন নাই যে ওর হাতে কি সমস্যা, ওর হাতে ইনফেক্টেড, ওর হাতে সেলুলাইট হয়েছে, এগুলো কিছুই বলেন নাই। শিশুটির বাবা জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুকে ঢাকায় নেওয়া হয় এবং জীবন বাঁচাতে তার বাম হাত কেটে ফেলতে হয়। এরপরও সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩রা জুন নবজাতকটির মৃত্যু হয়। পরিবারের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা দিলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। যেখানে আমার বাচ্চা হওয়ার পরে ৬-৭ দিন রাখানোর পরেও আমার বাচ্চাটাকে ওরা গ্যাংরি করে ফেলছে, ওরা এটা ফাইন্ড আউট করতে পারে নাই। এই বাচ্চাকে ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসা হওয়ার কারণে পুরো শরীরে ইনফেকশনটা বেড়ে গেছে। এদিকে সাজিনাস হাসপাতালের HR পরিচালক হাসান মাহমুদ দাবি করেন, শিশুটি এই হাসপাতালে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়নি, আগেই ক্যানোলাজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিল। ওনাদেরকে আমরা এটা বারবার বলে দিয়েছি, সময় নষ্ট করবে না, সরাসরি এবার যার ওই ডক্টর আপনার জন্য স্ট্যান্ড বাই থাকবে, ওর সাথে যোগাযোগ করেন। ওনারা প্রতিমধ্যে সময় নষ্ট করেছেন, সময় নষ্টের জন্য আজকে এই সমস্যাটা। তবে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অবহেলা আছে কিনা আমরা তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। ৩ সদস্যের টিম প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটির নেতারা বলেন, ভুল চিকিৎসা বা অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করলে এই ধরনের অরাজকতা বন্ধ হবে। দায়ী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চিকিৎসক যদি দায়ী থাকে তার প্র্যাকটিসের লাইসেন্স বাতিল করতে হবে। কোনো যদি নার্সের সাথে দায়ী থাকে নার্সের সনদ বাজেয়াপ্ত করতে হবে। যদি অন্যরা আসে তাদেরকে আইনগতভাবে তার যতটুকু দায়িত্ব ততটুকু যদি জেল যেতে হয় জেলে যাবে। নবজাতকের মৃত্যুর ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাজিনাস হাসপাতালের পরিচালক ও ৭ চিকিৎসক সহ মোট ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসানকে হত্যার দায়ে অধ্যক্ষ সহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা। নাম উল্লেখ করা হয়েছে ৮ জনের। মামলার ৪৮ ঘণ্টা পরও দোষীদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। আতাউর রহমান মুনিরের তথ্য ছবিতে প্রতিবেদন।
নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী মেহেদী হত্যার দায়ে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমন ঘটনায় ক্ষোভ জানান স্বজনরা। মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের উপর দীর্ঘ সময় শারীরিক নির্যাতন করে তার উপরের ক্লাসে পড়া কয়েকজন শিক্ষার্থী। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে মারা যায়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। আমার বাবার খুনের পিছনে সম্পূর্ণভাবে প্রিন্সিপালের দায়, নাহলে এত বড় প্রতিষ্ঠানের রুম টিচার কোথায় ছিল? মামলা প্রক্রিয়া দিন আছে, স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিছু ইনশাআল্লাহ সুষ্ঠু একটা আমাদেরকে প্রকৃত আসামি যারা তাদেরকে আইনের আওতায় আনা হোক। পুলিশ জানায়, মামলায় অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছে শিক্ষার্থী শামীম, হাবিব, জুবায়ের, মিরাজ, সালমান, জালিশ, তানজিল ও রাহাত। এরা সবাই খুবই পরিচিত মুখ। পুলিশ আরো জানায়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আর ভিকটিমের মৃত্যুর বিষয়ে এটা পোস্টমর্টম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় উল্লেখ করছে এবং কয়েকজন অজ্ঞাতনামা দিয়ে উল্লেখ করছে। আমরা এটা মামলা রুজুর পরে বিস্তারিত জানাতে পারি। বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের অপসারণ সহ শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। শান্ত ইসলাম, ৭১। সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের দানের ৩টি ডেক সিলগালা করেছে প্রশাসন। একই সময় মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দান বাক্স বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাজারের দানের 3টি ডেগে সিলগালা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দান বাক্স সহ ছোট ছোট আরও কয়েকটি দান বাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়। পাশাপাশি এই দান বাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাসিত মোল্লা জানিয়েছেন, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে বলেও জানান তিনি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আমরা স্বচ্ছতার জন্য যে দান বাক্স বা দান যে কি হয় সেটা স্বচ্ছতার জন্য আমরা এই দান বাক্সগুলো স্থাপন করতেছি এবং প্রত্যেকটা দান বাক্সই আপনার ডাবল লক থাকবে। জেলা প্রশাসক স্যার বিভিন্ন সবাই আলোচনা করে এখন আনসার সদস্য এখানে মোতায়েন করছে যে জনগণের স্বার্থে যে এটা নিরাপত্তাটা বজায় রাখে। চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে তা এখনও ক্রেতার নাগালে আসেনি। অন্যদিকে বেড়েছে মাছের দাম। বিক্রেতারা যেটি বলছেন, সরবরাহ কম, তাই মাছের দাম বাড়তি। কমেছে ডিম, ব্রয়লার ও দেশি মুরগির দাম, তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সোনালী মুরগি। দর্শক আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম, তবে সেই কমার প্রভাব এখনও খুব একটা বুঝতে পারছেন না ক্রেতা। বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। দেশের আপনার কৃষিকাজের দাম বেশি, সব কিছুর মেটেরিয়ালের দাম বেশি হলে আপনার খুচরা বাজারে তো বিক্রি বেশি করতে হবে। চাহিদা মোটামুটি ভালো, সরবরাহ ভালো, শুধু টমেটোর দামটা একটু বাড়তি, আরগুলো সবগুলো 50 টাকা 60 টাকার মধ্যে আছে। মুরগির বাজারে ব্রয়লার ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। আজকে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার 680, যা গত সপ্তাহে 700 টাকার উপরে ছিল বা 700 ছিল এরকম। সোনালী মুরগি 360-70, ফার্ম 165। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বাজারে এখনও মাছের দাম চড়া। একই সঙ্গে মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 থেকে 1000 টাকা পর্যন্ত। এদিকে কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। বর্তমানে আদা ও রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। বেড়েছে মসুর ডালের দাম। আদা ছিল আগে 180 টাকা, 160 টাকা, ওটা 30 টাকা কমে আপনার 130 টাকা বিক্রি করতেছি। রসুন ছিল আপনার 140 টাকা, 150 টাকা, ওইটা 30 টাকা কমে 120 টাকা বিক্রি করতেছি। চিকন মসুর ডাল যেটা আছে এটা বাড়তি, মোটাটা ঠিক আছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের দাম ওঠানামা করলেও তার ফল সবসময় ভোক্তাদের কাছে পৌঁছায় না। চাহিদা যদি আপনার বেশি থাকে, যোগান যদি কম থাকে, তখন তো দাম অটোমেটিকলি বেশি থাকবে। সরকারের যোগানের প্রতি নজর দিতে হবে। একটু থাকলে ভালো হতো আর কি, আর একটু থাকে আছে, তেমন নাই যে না আছে, তবে আর একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি এবং পুষ্টির সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ফল উৎসব।
বৃহস্পতিবার রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। টিসিজে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের স্বাস্থ্যগত উপকারিতা, পুষ্টিমান এবং ফল চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চের সামনে জমে উঠেছে পাখির হাট। বিক্রি হচ্ছে নানান জাতের রং বেরঙের পাখি। পাখি বেচা কেনা ঘিরে জেলায় অনেকের কর্মসংস্থান হয়েছে, তবে হাটে অবৈধ পাখি বেচা কেনার বিষয়টিও রয়েছে নজরদারিতে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। পাখির কলরবে মুখরিত পুরো হাট। রং বেরঙের নানা প্রজাতির পাখির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। পাখি প্রেমীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পাখির হাট। জেলার প্রাণকেন্দ্র পৌর মুক্ত মঞ্চের সামনে সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি হাটে 3 থেকে 4 লাখ টাকার পাখি বেচা কেনা হয়। অনেক ধরনের পাখি রাখি আছে, কবুতর আছে, অনেক ফ্যান্সি কবুতর আছে, এগুলো দেখতে ভালো লাগে। অন্যান্য বাজারের তুলনায় এখানে অনেক কম দামে কবুতর পাওয়া যায়। যারা আশেপাশে আসে অনেক দূর থেকে এখানে আসে কবুতর নেওয়ার জন্য। পাখি দেখলে আমার একটা আনন্দ বোধ হয়, সেজন্য আমি পাখির ব্যবসাটাই নিয়ে আনিছি। পাখি বেচা কেনা ঘিরে জেলায় অনেকের কর্মসংস্থান হয়েছে। এখন আপনি 350 খামার হবে, আপনি আছে, আমরা তাদের থেকে মালগুলা নিয়ে আসতে সংগ্রহ করে আমরা বিক্রি করতে পারতেছি, তারা বিক্রি করতে পারতেছে। আমরা অনেক ভালো অবস্থায় আছি। বার্জিগার আছে আমার কাছে অনেক মেডিসিনের, যেমন আছে লোটিনো, এলবিনো, জেপি, এরপর আছে আপনার রেনবো, ভায়োলেট, এর পাশাপাশি আছে লাভবার্ড, কোকাটেল। হাটে অবৈধ পাখি বেচা কেনার বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুল ইসলাম। যে পাখিগুলো উঠে সেখানে যেন বন্য পাখি থাকতে পারে, কিংবা যে পাখিগুলো ধরা বা খাঁচায় করা নিষিদ্ধ, হ্যাঁ, সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। তো এই ব্যাপারে আমাদের নজরদারি আছে। সপ্তাহের শুক্র ও সোমবার অস্থায়ীভাবে বসে এই পাখির হাট। নূর তাজমিন নীর, ৭১। দেশজুড়ে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে মুন্সিগঞ্জে মরে যাওয়া ও অবৈধভাবে দখল হওয়া খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি 5 কিলোমিটার এলাকা জুড়ে নয়নের খাল খননের কাজ শুরু হওয়ার ঘোষণা দেন। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভা ও পঞ্চসারের বিনোদনপুর এলাকা পরিদর্শন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি মীরকাদিমের নয়নের খাল সহ বেশ কয়েকটি খালের পরিস্থিতি ঘুরে দেখেন। পরে নয়নের খালের 11 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত খননের নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের বেতন ভাতা, স্বাস্থ্য কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং খাল খনন, এই কর্মসূচিগুলোর মধ্যে এটা একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। আজকে আমি নিজে সরজমিনে এসেছি, আমরা খাল খননের কাজ শুরু করে দিয়ে গেলাম। এরপরেই 2টি ভেকু দিয়ে শুরু হয় খাল খনন। আজকের আমাদের প্রজন্ম এই অবস্থা দেখে তারা বিশ্বাসই করতে পারে না নয়নের খালে যে একটা সুন্দর স্মৃতি ছিল। বাকি যে আরো 6টি খাল রয়েছে, সেই 6টি খালও যাতে নাব্যতা ফিরিয়ে আনা হয়, যাতে করে আমাদের সেই পূর্বের সেই মীরকাদিম নদী বন্দর এবং পার্শ্ববর্তী এলাকায় যে প্রাণটানে ফিরে আসে। যেইভাবে কাজটা আজকে শুরু হয়েছে, এই কাজটা যেন সম্পূর্ণভাবে চলমান থাকে। আর এ নিয়ে সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই কার্যক্রম চলবে। এবার আর দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। দুঃসংবাদ তাদের জন্য যারা এই দখলদারিত্বের মনোভাব নিয়ে মানুষের অধিকার হারা করে, পরিবেশকে দূষণ করে, মানুষের এই মীরকাদিমকে বসবাসের অযোগ্য, তাদের জন্য হলো দুঃসংবাদ। এইটাই হলো মন্ত্রী মহোদয়ের আগমনের বার্তা। আপনারা সবাই সচক্ষে দেখলেন এবং আপনারা মনিটর করবেন। তবে শুধু নয়নের খাল নয়, মীরকাদিমের 7টি খাল ও জেলার কয়েকশো খাল খননের কার্যক্রম হাতে নেবে সরকার, এমনটাই দাবি জেলাবাসীর। আল ইমরান, ৭১। বরিশালে শিশু সংগঠন খেলাঘরের 2 দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়েছে। নগরের অশ্বিনী কুমার হল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। শুক্রবার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সকাল 10:30টায় ফেস্টুন এবং
পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, খেলাঘরের মতো সংগঠনই পারে শিশুদের সুপথে রেখে সামাজিক অবক্ষয় দূর করতে। সম্মেলনে যোগ দেন সংগঠনের বিশিষ্টজনরা। তারা বলেন, শিশুদের গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা অনেক, তাই খেলাঘরকে আরও শক্তিশালী করতে হবে। সম্মেলনে সংগঠনের বিভিন্ন শাখা থেকে 700 শিশু কিশোর অংশ নেয়। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থায় আয়োজন করেছে। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি মিনার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। এই প্রতিযোগিতায় 18টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পৃথিবীর মানচিত্রে ব্রাজিল কোথায়, কোন মহাদেশে, সেটি ঠিকঠাক বলতে পারবেন না মিজানুর রহমান। কিন্তু ফুটবলের দেশ ব্রাজিলের প্রতি ভালোবাসার কাছে হার মেনেছে মানচিত্রের সীমানা। ব্রাজিল ভক্ত নোয়াখালীর চাটখিলের মিজানুর তার ছোট্ট চায়ের দোকান সাজিয়েছেন ব্রাজিলের রঙে। দেশটির পতাকার সবুজ হলুদে ভরিয়ে দিয়েছেন পুরো এলাকা। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নে এ যেন ছোট্ট এক ব্রাজিল। এক চায়ের দোকান সেজেছে ব্রাজিলের পতাকার রং সবুজ হলুদে। এমন উদ্যোগ ব্রাজিল ফুটবল দলের এক ভক্ত মিজানুরের। জীবন সংগ্রামে হেরে গেলেও ফুটবলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে অসুস্থ হয়ে দেশে ফেরেন মিজানুর। 2013 সালে এক পা হারিয়ে ফেলেন। তারপরও থেমে থাকেননি তিনি। উপার্জনের পথ হিসেবে চালু করেন এই চায়ের দোকান। এই দোকান নিয়েই এখন পুরো এলাকায় আলোচনা। রঙে প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে এই রং দিয়ে। আর তারপর আমার পা নাই, আমি এলাকাবাসী বা আমার যারা ছোট ভাই বড় ভাইরা মিলে আমার একটু সহযোগিতা করছে রং করতে, আর আমি নিজেও থাকি রং করছি। ব্রাজিল ভক্তের এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত এলাকার অন্যান্য সমর্থকরা। এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। আমরা সবসময় এখানে খেলাধুলা দেখি, তারপরে যে আমরা সমর্থন করি। কোথায় বাংলাদেশ, কোথায় ব্রাজিল, মনে হচ্ছে এখানে ব্রাজিলের বাড়ি, বরঞ্চ এখানে ব্রাজিলের দেশ একটা। ওনার যে পোষা ছাগলটা, যে বড় ছাগলটা, ওইটা উনি বলছেন যে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তাহলে আমাদের এলাকার আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক সহ এলাকাবাসীকে নিয়ে উনি একটা পার্টি করবে। আমি একজন ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমাদের গ্রামের মিজান ভাই এই চা দোকানদার, ওনার মতো পাগলা ভক্ত আমরা আসলে আর দেখিনি। মিজানের এই ব্যতিক্রমী আয়োজন এখন হয়ে উঠেছে ফুটবল প্রেমীদের আড্ডার কেন্দ্র। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ও গভীর রাত পর্যন্ত তার দোকানে ভিড় করেন ব্রাজিল সমর্থকরা। অন্য দলের সমর্থকরাও আসেন এই আড্ডায়। মিজান মামার দোকান, আমরা সবাই একসাথে আড্ডা দেই। আর্জেন্টিনা ব্রাজিল কোনোটার মধ্যেই তফাৎ নেই, আমরা সবাই একসাথে এখানে চা খাই, খেলা দেখি। তার সাথে গোলাগুলি করলাম, তার সাথে সাক্ষাৎ করলাম, খুব ভালো লাগলো। আর্জেন্টিনা ব্রাজিল সবাই একসাথে মিলে খেলা দেখবো, উপভোগ করবো। ফুটবল মানুষের মধ্যে আনন্দ আর সম্প্রীতির বার্তা ছড়ায়। মূলত এই বার্তাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চান মিজানুর। মনিরা কাজুরি, ৭১। প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও আইবাসে অন্তর্ভুক্তি, বিভাগীয় মামলা প্রত্যাহার সহ সহকারী শিক্ষকদের 3 দফা দাবিতে সভা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। এ সময় দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি ও প্রহরী পদে নিয়োগ এবং নিয়োগপ্রাপ্তদের চাকরি জাতীয়করণের দাবি জানান শিক্ষকরা। শিক্ষক নিয়োগে যেসব সংকট রয়েছে অতি দ্রুত সেসব সমাধানের দাবি জানান তারা। এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক নেতারা তাদের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত উদ্যোগ কামনা করেন। অনতি বিলম্বে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের বেতন বাদাদি প্রাপ্তির জন্য আইবাস প্লাস প্লাসে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে গতকালকে যে পদোন্নতির মামলা, সেই 16-17 বছর যাবৎ পদোন্নতি নেই। 34,000-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য। 2 তারিখ মামলার রায় হওয়ার পর যেন দ্রুততম সময়ের মধ্যে চলতি দায়িত্বপ্রাপ্ত সহ সিনিয়র সহকারী শিক্ষকদের পদোন্নতি মন্ত্রণালয় এবং অধিদপ্তর দ্রুত বাস্তবায়ন করে সেই আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার মন্ত্রিসভায় পাশ হয়েছে পাবলিক পরীক্ষা আইন, যেভাবে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা। এছাড়াও শিক্ষা খাতকে জোর দিয়ে 18,000 কোটি টাকার শিক্ষা প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে, আর সেভাবে সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এছাড়াও সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। কালকে ইউনিভার্সিটি বিলটা আমি তুললাম, সকলে এটা নিয়ে আলোচনা শুরু করলো। ইটস এ কমপ্লিটলি নিউ বিল, আগের মতো না। একদম ঢাকা ইউনিভার্সিটি শুরু করে আমাদের যে 57টি বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলি থেকে সেপারেট আমরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করছি, কারণ আমরা চাই নতুনভাবে বিশ্ববিদ্যালয় হোক যেগুলি নতুনভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বে রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। সব ধরনের রেস্তোরাঁ ও কেটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাব সহ 7 দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে প্রস্তাবিত বাজেট পরবর্তী ভ্যাট ট্যাক্স সংক্রান্ত সমস্যা নিরসনে রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। তাদের অন্য দাবিগুলো হচ্ছে জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত উৎসে কর 0.5% এবং সম্পূরক শুল্ক 10% সম্পূর্ণভাবে হ্রাস করা। এছাড়া ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আগের মতো প্রতি মাসে ভ্যাট আদায় করা সহ রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন করা। রেস্তোরাঁ খাতের জন্য সুনির্দিষ্ট শিল্পনীতি ঘোষণা, রেস্তোরাঁ সেক্টরে শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা এবং রেস্তোরাঁ শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার দাবি করেন মালিক সমিতি। তারা আরও বলেছেন, রেস্তোরাঁয় 5% এবং কেটারিং সেবায় 15% ভ্যাট আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় অসাম্য তৈরি হচ্ছে। ভ্যাট ও ট্যাক্সের হার এক, যেটা আমরা এখন ভুলে যাচ্ছি, ভ্যাট ও ট্যাক্সের হার সব ধরনের রেস্তোরাঁ ও কেটারিং সার্ভিসের ক্ষেত্রে একই রাখার প্রস্তাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রথমে রেস্তোরাঁ ও কেটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে 5% নির্ধারণের প্রস্তাব করছি। বর্তমানে রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% এবং কেটারিং সার্ভিসে 15% দিতে হয়। এই হার সকল ক্ষেত্রে 5% নির্ধারণ করলে এক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।